রুমার গল্পের আসরে তোমাকে জানাই আবারও স্বাগত। আজ যে ছোট গল্পটি পাঠ করছি তার নাম ভুল। লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আগস্ট মাসের এক সকালবেলায় বিধুভূষণ নামক 40-45 বছরের এক ভদ্রলোক অফিসে যাওয়ার জন্যে কলেজ স্ট্রিটের এক বাস স্টপে দাঁড়িয়েছিলেন। রাস্তা গিলতে গিলতে দোতলা বাসগুলো একটার পর একটা আসছিল। বিধুভূষণ সকলের মতো হাত তুলছিলেন, কিন্তু অতিরিক্ত বোঝাই ছিল বলে বাসগুলো থামল না। ড্রাইভার হাত নেড়ে পরের বাসে ইঙ্গিত করে গেল। এইভাবে পরপর 3 বার। বিধুভূষণ একবার আর চোখে দেখে নিলেন এখানকার পুরনো বাস স্টপটা উঠিয়ে দেওয়া হয়েছে কিনা। না, সেরকম কোনো ঘটনা ঘটেনি। হাতে সময় ছিল, তিনি নিশ্চিন্তভাবে অপেক্ষা করতে লাগলেন। অবশেষে একটা বাস থামল। নামতে দিন আগে, হাঁকল কন্ডাক্টর। সেদিকে কান না দিয়ে বিধুভূষণ সকলের সঙ্গে একজোটে ঢেউয়ের মতো ঝাঁপ খেলেন। কে নামলো কে উঠল তা তিনি বুঝলেন না, কিন্তু বাসটা ছেড়ে দেওয়ার পর বুঝলেন যে তিনি উঠতে পারেননি। 2-3 জন লোক হই হই করে বাসটার পিছনে ছুটল। তিনি সেরকম কিছু না করে সতর্কভাবে হাতঘড়ি, চশমা, মানিব্যাগ ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে শান্তভাবে অপেক্ষা করতে লাগলেন। আবছাভাবে তার মনে হলো একটা মোটা মতো লোক তার সামনে পা দানিটা আড়াল করেছিল, নইলে তিনি উঠতে পারতেন। পরের বাসটাও এসে থামল। নামতে দিন আগে, কন্ডাক্টর হাঁকল। সকলে ঢেউয়ের মতো ঝাঁপ খেল। সেই ভিড়ে বিধুভূষণ ইঁদুরের মতো দ্রুত চেষ্টায় একটা গর্ত খুঁড়ে নিলেন। এবারে হ্যান্ডেলটা ধরতে পারলেন তিনি, কিন্তু পা দানিতে পা রাখতে পারলেন না। বাসটা ছেড়ে দেবার পর তিনি হ্যান্ডেল ছাড়লেন এবং বুঝলেন এবারেও তিনি উঠতে পারেননি। এবারেও তিনি অপেক্ষা করতে লাগলেন, কেননা এখনো 17 মিনিট সময় আছে। কিন্তু এবার তার স্পষ্ট মনে হলো একটা মোটা মতো লোক, পাঞ্জাবি পরা, ঘাড়ের চুল পুলিশদের মতো ছোট করে ছাঁটা, তার পথ আটকে ছিল। তিনি 2-1 বার চোখ বুলিয়ে লোকটাকে খুঁজলেন। সম্ভবত লোকটা উঠে গেছে। তিনি বিরক্তিকর ভিড় থেকে চোখ তুলে ল্যাম্পপোস্টে লটকানো চৌকো বাক্সের গায়ে একটা সিনেমার পোস্টার দেখতে লাগলেন। এই তো আমাদের জাতীয় চরিত্র, ভাবলেন তিনি। মানুষের পথ আটকে রাখা, নিজে উঠে যাওয়া, এই সব। পরের বাসটা আসতে দেখে এবার সতর্ক হলেন। এই বাসটাও থামল। নামতে দিন আগে, হাঁকল কন্ডাক্টর। এবার তিনি ঢেউয়ে গা ছাড়লেন না। আগে থেকে সতর্ক ছিলেন বলে শক্ত থেকে কৌশলে তিনি হ্যান্ডেল ধরলেন। বারবার 3 বার। এইবার তিনি পা দানিতে পা রাখলেন, কিন্তু নিয়তি টের পেলেন কে যেন পিছন থেকে তার কোমর ধরেছে। লোকটা টাল খাচ্ছে, তার নিঃশ্বাস বিধুভূষণের ঘাড়ের ওপর পড়ছিল। আমি পড়ে যাচ্ছি যে, ও মশাই! বিধুভূষণ আর্ত কণ্ঠে বললেন, আমার কোমরটা ছেড়ে দিন। বিধুভূষণকে অবশেষে নামতে হয়। লোকটাই টেনে নামায় তাকে। কখনো যা করেন না, এমনিতেই ভীতু শান্ত প্রকৃতির বিধুভূষণ হঠাৎ তাই করলেন। এটা কি হলো বলে লোকটার মুখোমুখি দাঁড়ালেন। দেখলেন এই সেই লোক, পরনে পাঞ্জাবি, মাথার চুল পুলিশের মতো ছোট করে ছাঁটা, চর্বির পাহাড়। কোনো উত্তর দিল না লোকটা। বিধুভূষণের দিকে চেয়েও দেখল না। অলসভাবে পান চিবোচ্ছিল। আধখোলা চোখ দুটো দেখে হঠাৎ মনে হয়
লোকটা ঘুমিয়ে আছে। এত রেগে গিয়েছিলেন বিধুভূষণ যে তিনি তার পুরনো হাঁপানির চাপটা অনুভব করলেন। তার গলা আটকে আসছিল এবং হাত পা কাঁপছিল। মনে পড়ল তার প্রেশার সম্প্রতি 200-র খুব কাছাকাছি গিয়েছিল। কোনো রকম উত্তেজনা ডাক্তারের বারণ। প্রায় সঙ্গে সঙ্গে বিধুভূষণ ঠান্ডা হয়ে গেলেন। রাস্তাঘাটে হাঙ্গামা উত্তেজনা তিনি সবসময় এড়িয়ে চলেন। তাছাড়া তার ভয় আছে হঠাৎ করোনারির অ্যাটাক হতে পারে। দুম করে মরে যেতে তিনি চান না। বিধুভূষণ সরে এলেন। লোকটার থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে তিনি দাঁড়িয়ে দেখলেন পরপর 3খানা একই নাম্বারের বাস আসছে। তিনি সাবধানে লোকটাকে দূর থেকে একবার দেখে নিলেন। আশ্চর্য! বিধুভূষণের মনে হলো তার কোনো কথাই লোকটার কানে যায়নি। লোকটা বিধুভূষণ যেখানে দাঁড়িয়ে আছেন সেদিকে তাকালো, কিন্তু বিধুভূষণকে দেখল বলে মনে হলো না। যেন বিধুভূষণের দেহ ভেদ করে লোকটার দৃষ্টি সরে গেল, কোথাও বাধা পেল না। নির্বিকার লোকটির দিকে বিধুভূষণ তাকিয়ে রইলেন। আশ্চর্য! তৃতীয় বাসটাতে জায়গা পেলেন বিধুভূষণ। যদিও ঠেলাঠেলি ভিড় ছিল, তবু ভিতরে ঢুকতে পারলেন এবং রড ধরে দাঁড়ালেন। তার অফিস পার্ক স্ট্রিটে। ডালহৌসিতে বাসটা খালি হয়ে গেলে পার্ক স্ট্রিট পর্যন্ত বসে যাওয়া যাবে। ঘড়ি দেখলেন বিধুভূষণ। প্রায় 20 মিনিট কিংবা তারও কিছু বেশি দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা। তা হোক, 18 বছরের পুরনো পোষা চাকরি তার, এটুকু খাতির তিনি পেতে পারেন, পানও। ডালহৌসিতে বাসটা খালি হতে শুরু করলো। ঠিক বিধুভূষণের সামনের সিট থেকে দুজনেই উঠে গেল। তাদের যাওয়ার জায়গাটা করে দিতে একটু কাত হলেন বিধুভূষণ। জানালার ধারে সিট বিধুভূষণের প্রিয়। লোক দুটো বেরিয়ে যাওয়া এবং বিধুভূষণের বসবার চেষ্টা করার ভিতরে যেটুকু সময়ের এবং দূরত্বের ব্যবধান ছিল, তারই এক ফাঁক দিয়ে কি করে যে তা বিধুভূষণ বুঝলেন না, একটা মোটা মতো লোক ঢুকে গেল, জানালার ধারে বসে পড়ল। বিধুভূষণ তাকিয়ে দু চোখে বিশ্বাস করতে পারলেন না। আশ্চর্য! এ সেই লোকটা, মোটা মতো পাঞ্জাবি পরা, ঘাড়ের চুল পুলিশদের মতো ছোট করে ছাঁটা। মুহূর্তেই অন্যমনস্ক হয়ে গেল লোকটা। জানালার বাইরে তাকিয়ে রইল, বিধুভূষণের দিকে ফিরেও তাকালো না। কার পাছার ধাক্কা খেয়ে বিধুভূষণ লোকটার পাশেই বসে পড়লেন। তাহলে এসব কি হচ্ছে? বিধুভূষণ চোখ বুজে ভেবে দেখার চেষ্টা করলেন। ছেলেবেলায় লজিকে চান্স আর প্রবাবিলিটির যে কথা পড়েছিলেন তা মনে করবার চেষ্টা করে দেখলেন। কিছুই মনে পড়ল না। একবার সন্তর্পণে চোখ খুলে দেখলেন লোকটা তেমনই অন্যমনস্ক, বাইরের দিকে তাকিয়ে আছে। বিধুভূষণ যে পাশে আছেন বলে তা জানে, তা মনেই হলো না। বিধুভূষণ লক্ষ্য করলেন লোকটার মুখের বাঁ পাশে ঠিক চোখের কাছেই একটা লালচে আঁচিল আছে। তারপর ময়দানের খোলা হাওয়া লাগতেই বিধুভূষণের একটু ঢুলুনি এলো। বার কয়েক ঝুঁকে পড়ল মাথা। নিজেকে এইভাবে ঘুমিয়ে নিতে দেন তিনি। জানেন ঠিক স্টপেজে গাড়ি থামলেই তার ঘুম ভেঙে যাবে। এর কোনোদিনও অন্যথা হয়নি। এর সঙ্গে পাভলভের কন্ডিশনড রিফ্লেক্সের কোনো সম্পর্ক আছে কিনা বিধুভূষণ তা ভেবে দেখেননি। কন্ডিশনড রিফ্লেক্সের কথা আবছাভাবে শুনেছেন তিনি। একটা কুকুরকে নিয়ে এই ধরনের পরীক্ষা চালানো হয়েছিল, কিন্তু পৃথিবীর কোনো কুকুরের সঙ্গেই আজ পর্যন্ত তিনি নিজের সাযুজ্য খুঁজে পাননি। আজও ঠিক স্টপেজে ঘুম ভাঙল এবং বিধুভূষণ ভাত ঘুম থেকে জেগে উঠে আজকের যাবতীয় ঘটনার কথা ভুলে গিয়ে অফিসের দিকে হাঁটতে লাগলেন। ঘাড়ে মাথায় ময়দানের খোলা বাতাস লাগছিল। ভারী খুশি হয়ে উঠলেন তিনি।
অফিসে গিয়েই তিনি এক গ্লাস জল খান। আজও খেলেন। হাজিরা খাতায় সই করলেন হাতঘড়ি দেখে। ঠিক 25 মিনিট লেট, তাই লিখে দিলেন। তারপর চক্রবর্তীর মুখোমুখি একই টেবিলে বসলেন বিধুভূষণ। চক্রবর্তী মাথা গুঁজে অত্যন্ত মনোযোগ দিয়ে একটা ফাইল খুলে দেখছিল, যা সে কখনোই করে না। চক্রবর্তী মুখ তুলেই খুব নিচু গলায় বলল, আজই লেট করলেন? কেন, আজ কি? জিজ্ঞাসা করেন বিধুভূষণ। আজ নতুন ম্যানেজার চার্জ নিয়েছে যে, বোম্বে অফিসের লোক, একটু কড়া ধাতের। হাসলেন বিধুভূষণ। সে হাসিতে আত্মপ্রত্যয় ছিল। চক্রবর্তী আর চোখে দেখল। দিনটা যেমন খারাপ যাবে বলে প্রথমটায় মনে হয়েছিল, বিধুভূষণের তেমনটা হলো না। লাঞ্চ পর্যন্ত বেশ কেটে গেল। বাকিটাও যাবে এই ভেবে তিনি 2টি কলা, 2খানা বিস্কুট ও 1 কাপ চায়ের টিফিন সেরে চেয়ারে এসে বসতেই পেয়ারা একটা চিরকুট নিয়ে এলো। তাতে লেখা, ব্যাপারটা জরুরি, তাড়াতাড়ি আসুন। নিচে অস্পষ্ট সই, তার নিচে লেখা ম্যানেজার। একটু ভরকে গেলেন বিধুভূষণ। গত 18 বছরে তিনি 3 বার মাত্র ম্যানেজারের ঘরে গিয়ে তার মুখোমুখি হয়েছেন। তার মধ্যে প্রথমবার সেই ইন্টারভিউয়ের সময়। দেখলেন চিরকুটটিতে সই ছাড়া আর বাদবাকি অংশ সুন্দর ঝরঝরে টাইপ করা। বুঝলেন নতুন ম্যানেজার কাজের লোক, কোনো বিষয় অস্পষ্ট রাখতে চান না। বেয়ারার মুখে সেলাম পাঠালেও হতো, কিন্তু তা তিনি করেননি। বিধুভূষণ কাউকে কিছু বললেন না। ব্যাপারটা গোপন রেখে তিনি দোতলা থেকে 3 তলায় উঠে এলেন। 2টি এয়ার কন্ডিশন করা, করিডরে দাঁড়িয়েও সেই ঠান্ডা ভাব টের পাওয়া যায়। বিধুভূষণের প্রায় শীত ধরে গেল। নিজের নাম ধাম লিখে একটা চিরকুট ভিতরে পাঠানোর পরেও অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। 2জন লোক স্যুট পরা ম্যানেজারের ঘর থেকে বেরিয়ে আসার পর তার ডাক পড়ল। বিধুভূষণ প্রকাণ্ড দরজা ঠেলে ভিতরে ঢুকলেন। দরজাটা তার পিছনে আবার নিঃশব্দে বন্ধ হয়ে গেল। সব কিছুই প্রকাণ্ড দেখলেন বিধুভূষণ। প্রকাণ্ড জানালা, প্রকাণ্ড সেলফ, প্রকাণ্ড টেবিল, সব কিছুই খুব চকচকে আর ঝকঝকে। দেখলেন আরও অনেক আসবাব রয়েছে, যার নাম তার জানা নেই। এত কিছুর ভিতরে লোকটাকে চোখেই পড়ে না। লোকটা নতুন ম্যানেজার, কিন্তু মুখ তুলল না। বিধুভূষণের নাম ধাম লেখা চিরকুটটার দিকে চোখ রেখে বলল, আপনি ব্যাংকিংয়ের কিছু জানেন? বিধুভূষণকে কেউ একবার শূন্যে তুলেই নামিয়ে দিল, কিন্তু মুহূর্তের মধ্যেই তার ওজনটা চুরি করে নিল। নিজেকে খুব হালকা অনুভব করলেন বিধুভূষণ। পাছে পাকার বাতাসে উড়ে যান তিনি, সেই ভয়ে সামনের চেয়ারটার পেছনটা চেপে ধরতেই তার খেয়াল হলো এই ঘরে পাখা নেই। চেয়ারটা চেপে ধরতে গেলে কোনো শব্দ হয়ে থাকবে। ম্যানেজার তার অন্যমনস্ক চোখ তুলে বিধুভূষণকে দেখলেন। আবার একে না দেখাও বলা যায়। সেই দৃষ্টি বিধুভূষণকে ভেদ করে চলে গেল, কোনোখানে বাধা পেল না। কিন্তু বিধুভূষণ দেখলেন তার বাঁ চোখের পাশে সেই লালচে আঁচিল, মাথার চুল পুলিশদের মতো ছোট করে ছাঁটা, আর চর্বির পাহাড়। কি করে সম্ভব হলো? আশ্চর্য। স্যার, বিধুভূষণ বললেন, আমাদের কাজের সঙ্গে ব্যাংকিংয়ের যোগাযোগ বেশি। আমার মনে হয় আপনার ব্যাংকিংটা শিখে নিতে হবে। ম্যানেজার বললেন, আপনার বয়স কত? আগে বিধুভূষণ কোনো রকমে মাথা ঠিক রেখে বললেন, 43। তা এমন আর বেশি কি, এই বয়সেও অনেকে শেখে। ম্যানেজারকে একটু চিন্তিত দেখালো, কিন্তু আপনাকে আরও বুড়ো দেখায়, ধরুন 50-50। একটু হাসলেন ম্যানেজার।
সার্টিফিকেটের বয়স তাহলে 43? মানে আমার আসল বয়সও? ঠিক আছে। হাত তুলে বিধুভূষণকে থামালেন ম্যানেজার। কয়েকটা বই আপনাকে পড়তে হবে। ম্যানেজার খানিকক্ষণ চুপ করে রইলেন। বিধুভূষণকে দেখেও দেখলেন না, কিন্তু চোখ দুটো বিধুভূষণের দিকেই রাখা আছে। স্যার, বিধুভূষণ প্রায় স্খলিত কণ্ঠে বলবার চেষ্টা করলেন, বাসের সেই ব্যাপারটা। আপনাকে একটা অফিসিয়াল পরীক্ষাতেও পাশ করতে হবে। বিধুভূষণের কথায় কান না দিয়ে ম্যানেজার বললেন। ব্যাপারটার জন্য আমি দুঃখিত। বিধুভূষণ তার কথা শেষ করেন। কোন ব্যাপারটা? ভ্রু কোঁচকালেন ম্যানেজার। কলেজ স্ট্রিটে 9:45 না 10টা বাজতে 17 মিনিটের সময়। কি হয়েছিল? বিধুভূষণ অসহায়ভাবে মেঝের কার্পেটের দিকে চোখ রেখে বললেন, ব্যবহারটা খুবই খারাপ হয়েছিল স্যার। আমি স্বীকার করছি, আপনাকে চিনতে পারিনি। কখন? কোথায়? কলেজ স্ট্রিটে স্যার, 9:45। না, 10টা বাজতে 17 মিনিটের সময়। 9:45 কলেজ স্ট্রিট? ম্যানেজারকে খুব অন্যমনস্ক দেখালো। কিন্তু আমি তো অনেক আগে অফিসে এসেছি, 9:30 বলেই সকৌতুকে বিধুভূষণের দিকে তাকিয়ে নিষ্ঠুরভাবে হাসলেন ম্যানেজার। আপনি আমাকে পেলেন কোথায়? আর আমার ফ্ল্যাট তো বালিগঞ্জে। বিধুভূষণ কথা খুঁজে পেলেন না, কিন্তু তার মনে হচ্ছিল এর উত্তরে উপযুক্ত যে কথাগুলো বলা যায় সেগুলো তার মাথার চারপাশে বাতাসের ভিতরে বিজবিজ করে ঘুরে বেড়াচ্ছে। তারই দু একটা ধরবার জন্যে তিনি মাথা ঝাঁকালেন, কান চুলকোলেন, হাত দিয়ে মশা তাড়ানোর মতো বাতাসে ঝাপটা মারলেন। শেষ পর্যন্ত তার মুখ দিয়ে বেরোলো, ভুল স্যার, সবই ভুল। ক্রেজি? হাসলেন ম্যানেজার। কিন্তু ব্যাংকিংটা ভুললে চলবে না, মনে থাকবে। অসহায় বিধুভূষণ মাথা নাড়লেন। থাকবে। আর দেখছি আপনি আজ 25 মিনিট লেট। বলে সোনার চেনে বাঁধা গাড়ির চাবিটা বু করে ঘোরালেন ম্যানেজার। বিধুভূষণের মনে পড়ল ম্যানেজারের গাড়ি আছে, অফিস থেকেই গাড়ি দেওয়া হয়। চাবিটা ঘোরাতে ঘোরাতেই ম্যানেজার বললেন, এরকম যেন আর না হয়। কি না হওয়ার জন্য বলছেন ম্যানেজার? তা না বুঝেই বিধুভূষণ মাথা নাড়লেন। হবে না। আপনি আসুন তাহলে। ম্যানেজার বললেন। তার হাতে তখনও চাবিটা ঘুরছে। তিনি অস্ফুট গলায় বললেন, 9:45 কলেজ স্ট্রিট। বিধুভূষণ ফিরে আসছিলেন। কি একটা শব্দে পিছন ফিরে দেখলেন ম্যানেজারের হাত থেকে চাবিটা ছিটকে প্রথমে গ্লাস টপ টেবিলের ধারে লেগে মেঝের কার্পেটের ওপর পড়ে গেল। অন্যমনস্ক ম্যানেজার সেটা তুলতে নিচু হতেই ভীষণ চমকে উঠলেন বিধুভূষণ। তার মনে হলো ম্যানেজারের পিছন দিকটা কলকবজায় ভরা। রেডিওর পিছনের ঢাকনাটা খুলে ফেললে যেমনটা ভেতরটা দেখা যায় অনেকটা তেমনি। মনে হলো কোমরে একটা প্লাগ লাগানো আছে, যার কোনো গুপ্ত প্লাগ পয়েন্ট পর্যন্ত গেছে। বিস্ময়ে ঘুরে দাঁড়ালেন বিধুভূষণ। এক পলকের ভুল সংশোধন করে ম্যানেজার আবার সোজা হয়ে বসেছেন তখন। গম্ভীর মুখ, চোখ অন্যমনস্ক, ধীরে বললেন, আপনি আসুন। বিধুভূষণ কিছুই বললেন না। তার মনে হলো তিনি এক অদৃশ্য বেতার সংকেত পেলেন। ম্যানেজারের দূরমনস্ক চোখ যেন বলল, কি করা যাবে বলুন, চাবিটা পড়ে গেছে, সুতরাং সেটা কুড়িয়ে নেওয়াই নিয়ম। একটা ভুল হয়ে গেছে, আপনি আমার কলকবজা দেখে ফেলেছেন, কিন্তু আমার কি করার ছিল? বিধুভূষণ একটু ইতস্তত করলেন, কিন্তু ম্যানেজারের পিছন দিকটা আর দেখা গেল না। এবার উনি খুব সতর্ক।
বিধুভূষণকে উঁকিঝুঁকি দিতে দেখে বিরক্ত হয়ে বললেন, কি ব্যাপার? কিছু না স্যার। বিধুভূষণ খানিকটা দুঃসাহসে ভর করে হাসলেন। আপনার পিছনটা? আমার পিছনটা? ম্যানেজার হাঁ করে বিধুভূষণকে দেখতে লাগলেন। আগে আমি দেখে ফেলেছি। দুষ্টু ছেলের মতো মুখ করলেন বিধুভূষণ। কি দেখেছেন? প্রশ্ন করলেন ম্যানেজার। আপনার পিছনে বলতে গেলেন বিধুভূষণ। প্রায় লাফিয়ে উঠলেন ম্যানেজার। কি কাঁকড়া পিছে? আরশোলা? উঠে দাঁড়ালেন ম্যানেজার। বিধুভূষণ দেখলেন না, কলকবজা কিছুই নেই, পাঞ্জাবির সাদা পিঠ দেখা যাচ্ছে। এ কি চোখে দেখবার ভুল? নিজের চোখ কচলালেন বিধুভূষণ। কোনো ক্রমে বললেন, ভুল স্যার, সবই ভুল। মুহূর্তেই ম্যানেজারের ফর্সা মুখ রাঙা হয়ে গেল। তিনি উঠে দাঁড়িয়েছিলেন, দুহাতে পাঞ্জাবির পিছন দিকটা ঝাড়বার চেষ্টা করছিলেন। হঠাৎ বিধুভূষণের কথা শুনে তিনি যেন আরশোলা বা কাঁকড়া বিছে খুঁজে না পেয়ে ভয়ঙ্কর রেগে গিয়ে বললেন, নাও গেট ইয়োরসেলফ আউট। ইউ। বিধুভূষণ নিঃশব্দে দরজা ঠেলে বেরিয়ে এলেন। আস্তে আস্তে পুনরায় শুনলেন ম্যানেজার চাপা রাগের গলায় বলছেন, কলেজ স্ট্রিট, 9:45, আর আমার পিছনটা কাঁকড়া পিছে, আরশোলা, এর মানে কি? ভুল স্যার, সবই ভুল, বিধুভূষণ মনে মনে বললেন। বাইরে এসে করিডর ধরে এগিয়ে গেলেন তিনি। চাকরিটা বোধহয় আর রাখা গেল না। কিন্তু কেন? কোথায় ভুল হচ্ছে? নিজের সিটে এসে বসবার কিছুক্ষণ পরেই সেকশন ইনচার্জের একটা চিরকুট পেলেন বিধুভূষণ। তাতে লেখা, ম্যানেজারের আদেশ মতো আপনাকে জানানো হচ্ছে যে ম্যানেজার মনে করেন আপনি আজ খুব সুস্থ নন। আপনাকে অফিস ছেড়ে যাওয়ার এবং বিশ্রাম নেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। আজ এখন আপনার ছুটি। নিচে অস্পষ্ট সই, তার নিচে লেখা সেকশন ইনচার্জ। মুহূর্তেই খুশি হয়ে উঠলেন বিধুভূষণ। গত 18 বছরের চাকরিতে এই প্রথম তিনি একা ওপরওয়ালার ইচ্ছায় ছুটি পেয়েছেন। কাউকে কিছু বললেন না বিধুভূষণ, চক্রবর্তীকেও না। তাড়াতাড়ি ফাইলে কাগজপত্র বেঁধে ছেঁধে রাখলেন। আশ্চর্য, তার বিশ্রাম দরকার। কথাটা তার নিজেরও অনেকবার মনে হয়েছে। আশ্চর্য। বেরিয়ে পড়লেন বিধুভূষণ। বেরিয়েই একটা ট্যাক্সি ধরলেন। পিছনের সিটে গা এলিয়ে দিয়ে চোখ বুজে বললেন, কলেজ স্ট্রিট, না, কলেজ রো। ট্যাক্সি দ্রুত চলল। হু হু করে হাওয়া লাগছিল বিধুভূষণের চোখে মুখে। মুহূর্তেই ভাত ঘুমটা ফিরে আসতে চাইছে টের পেয়ে তিনি যেন আধো স্বপ্নের ভিতর হাসলেন। অনেক কিছুর শখ ছিল তার। নিজের এমনই একটা গাড়ি থাকলে এমনই ঘুমিয়ে ঘুমিয়ে অফিসে আসতে পারতেন তিনি। ঘুমিয়ে যেতেও পারতেন। না, কিছুই হয় না নিজের মনোমতো, কখনোই হয় না। কিন্তু কেন? সামান্য চোখ খুলে তিনি বাইরের দিকটা দেখলেন। খানিকক্ষণ দেখেই চমকে উঠলেন তিনি। এ তো রেড রোড। আশ্চর্য, এই রাস্তায় তো তার আসার কথা নয়। ঝাঁঝিয়ে উঠলেন তিনি। এটা কি হলো? ট্যাক্সি ড্রাইভার, এটা তো রেড রোড, ধর্মতলা যে। ট্যাক্সিওয়ালা মুখ ঘোরাতেই খানিকটা থতমত খেয়ে আমতা আমতা করে বিধুভূষণ বললেন, ভুল স্যার, সবই ভুল। তিনি চোখ বুজে ফেললেন, কেননা ততক্ষণে ট্যাক্সি ড্রাইভারের বাঁ চোখের পাশে লালচে আঁচিলটা দেখে ফেলেছেন। সেই পুলিশদের মতো ছোট করে ছাঁটা চুল, পরনে পাঞ্জাবি। আশ্চর্য,
আর কিছুই দেখতে চাইলেন না বিধুভূষণ। শুধু আরেকবার বিড়বিড় করে বললেন, ভুল স্যার। ড্রাইভার ঘাড় ঘুরিয়ে নিলে অনেকক্ষণ পর আর একবার অতি সন্তর্পণে চোখ খুললেন তিনি। টেলিভিশন তিনি কখনো দেখেননি, কিন্তু তার হঠাৎ মনে হলো সামনের উইন্ডস্ক্রিন জুড়ে ছবি ভেসে উঠেছে। অচেনা পথঘাট, অচেনা গাছ, অদেখা বাড়ি, লোকজন। এ কি বিদেশ? এত সহজে বিদেশ? এত অল্প সময়? নাকি টেলিভিশন? মোটা ফর্সা ম্যানেজারের কাঁধের পাশ দিয়ে কিছুক্ষণ সেই টেলিভিশন দেখে তিনি আর একবার বলবার চেষ্টা করলেন, ভুল স্যার, সবই ভুল। ম্যানেজার এখন ড্রাইভার, তাকে লক্ষ্যই করল না। চোখ বুজে পরম আরামে ঘুমিয়ে পড়লেন বিধুভূষণ। কলেজ রোতে নেমে ট্যাক্সি ভাড়া মিটিয়ে দিলেন তিনি। ভাড়াটা সরাসরি ম্যানেজারের হাতে দিতে একটু লজ্জা করছিল তার। ম্যানেজার সেদিকে ভ্রুক্ষেপ করল না, তার দিকে তাকালোও না, এমনকি ভাড়ার 1 টাকা 20 পয়সা গুনেও নিল না। বিধুভূষণ বিনীতভাবে নমস্কার করলেন তাকে। ট্যাক্সিটা চলে গেল। সেই দিকে চেয়ে রইলেন বিধুভূষণ। আশ্চর্য, বাড়িতে ঢুকতেই একটা হইচই পড়ে গেল। বড় 2 ছেলে মেয়ে ছুটে এলো। গিন্নি নেমে এলেন হাঁপাতে হাঁপাতে। কি গো, কি হয়েছে তোমার? শরীর টরীর? মৃদু হেসে বরাভয়ের ভঙ্গিতে হাত তুলে তাদের নিরস্ত করলেন বিধুভূষণ। কিছু হয়নি। তাহলে অফিস? ছুটি হয়ে গেল আজ। কেন গো? হঠাৎ দীর্ঘশ্বাস ফেললেন বিধুভূষণ। একজন কেরানি মারা গেল হঠাৎ, তাই। একটু চুপ করে থেকে বললেন, আমাকে বিরক্ত করো না কেউ, আমি একটু ঘুমোবো। বলে সিঁড়ি ভেঙে নিজের ঘরে এলেন বিধুভূষণ। সন্তর্পণে দরজা বন্ধ করে ছিটকিনি তুলে দিলেন। কি করে কোন পথে গেলে লোকটাকে এড়ানো যায় তা বিধুভূষণ ভেবে পেলেন না। চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে থাকবেন? কিন্তু সেটা কেমন দেখাবে? তাছাড়া তার ছেলেমেয়েরাও তো বড় হয়নি। বুড়ো মা বাবাকে টাকা পাঠাতে হয়। গিন্নিকে নিয়ে তার স্বাদ আহ্লাদ এখনো মেটেনি। কি করবেন বিধুভূষণ? অনেক ভেবে টেবে দেখলেন বিধুভূষণ। তার মনে হলো এই ব্যাপারটা কাউকে জানিয়ে দিলে হয়। কাকে জানাতে হবে তা কিছুই তিনি জানেন না। তবু আবছাভাবে তার মনে হলো এই ব্যাপারে একটা যুক্তিপূর্ণ অভিযোগ তিনি খাড়া করতে পারেন। কিছুই জানেন না বিধুভূষণ কাকে জানাবেন, কি জানাবেন এবং কিভাবে জানাবেন। তবু তিনি গোটা 2 ফুলস্কেপ কাগজ তার ছেলের লম্বা খাতা থেকে ছিঁড়ে নিলেন। তারপর কলম বাগিয়ে বসলেন তিনি। পাঠ লিখলেন, মান্যবর এসু। তারপর লিখলেন, আমার একটি অভিযোগ আছে। তারপর কি লিখবেন ভেবে না পেয়ে কলম কামড়ে ধরে জানালার বাইরের দিকে তাকিয়ে রইলেন। কোথায় কি একটা গোলমাল রয়েছে, ষড়যন্ত্র রয়েছে, যা কিছুতেই তিনি ধরতে পারছেন না। উঠে খানিকক্ষণ পায়চারি করলেন, আবার বসলেন, খানিকটা আঁকিবুকি করলেন কাগজের উপর, আরও কাগজ ছিঁড়লেন খাতা থেকে। তারপর টেবিলে মাথা রেখে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লেন বিধুভূষণ। ঘুম ভাঙল গিন্নির ডাকে। ধর্মর করে উঠে দেখলেন অন্ধকার হয়ে এসেছে। দরজা খুলে দিতেই গিন্নি বললেন, এত ঘুম? খেকিয়ে উঠতে যাচ্ছিলেন বিধুভূষণ। হঠাৎ তার মনে পড়ল এতক্ষণ অদ্ভুত স্বপ্ন দেখেছেন তিনি। স্বপ্ন দেখেছেন যে একটা স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেছে। কিন্তু আশ্চর্য হচ্ছে এই যে সেই ঘুম ভাঙাটাও আসলে স্বপ্নের ভিতরেই ঘটেছে। তারপর আরও একবার ঘুম ভাঙল। তার মনে হলো আগের জেগে ওঠাটাই স্বপ্ন ছিল। এইভাবে একটার পর একটা স্বপ্ন ভাঙছিল তার, আর মনে হচ্ছিল
আগের স্বপ্নটাই ছিল স্বপ্ন, আগের ঘুমটাই ছিল ঘুম। স্বপ্নের ভিতরে স্বপ্ন, তার ভিতরে স্বপ্ন, এবং প্রতিটি স্বপ্নই ভেঙে যাওয়ার স্বপ্ন। এইভাবে ঘুমের ভিতরে ঘুম ভেঙে যাওয়ার স্বপ্ন এবং তারও ভিতরে ঘুম ভেঙে যাওয়ার স্বপ্ন দেখতে দেখতে কত দূর তলিয়ে গিয়েছিলেন বিধুভূষণ। ভেবেই উত্তেজিত হলেন বিধুভূষণ। রক্তচাপ বেড়ে গেল। গিন্নিকে বললেন, আমায় একটা রামচিমটি কাটো তো, প্রথম প্রথম যেমন কাটতে। কেন গো? বুঝতে পারছি না জেগে আছে কিনা। আহা, গিন্নি বললেন, আর দেখো না। গিন্নি ফিক করে হেসে ফেললেন। হাসিটা বড় চমৎকার। দুপাশে দুটি ছোট ছোট আক্কেল দাঁত দেখা যায়। এখনো বুকের ভিতর তোলপাড় করে ওঠে বিধুভূষণের। তিনি দুই ব্যগ্র হাত বাড়িয়ে দিতেই গিন্নি ছুটে পালালেন। বিধুভূষণ হাই তুললেন, লাইট জ্বাললেন, তারপর চুপচাপ টেবিলের ওপর অভিযোগপত্রটার দিকে তাকিয়ে রইলেন। মান্যবরেশু, আমার একটু অভিযোগ আছে, ব্যাস, আর কিছুই লেখা নেই। গিন্নি চা নিয়ে এলেন কিছুক্ষণ পর। চায়ের কাপটা রেখে সদ্য বাঁধা খোঁপাটা ঠিকঠাক করতে করতে হঠাৎ বললেন, ও, তোমায় বলতে ভুলে গেছি। তুমি যখন ঘুমাচ্ছিলে তখন তোমায় খুঁজতে একটা লোক এসেছিল। চায়ের কাপটা প্রায় উল্টে যাচ্ছিল। বিধুভূষণ বললেন, কে? গিন্নি হেসে বললেন, কে যেন চিনি না, একটা চিরকুট দিয়ে গেছে। কেমন চেহারা লোকটার? রুদ্ধশ্বাসে বললেন বিধুভূষণ। তেমন লক্ষ্য করিনি তো, তবে বেশ সুন্দর চেহারা, ফর্সা, মোটাসোটা, ছোট করে ছাটা চুল। পুলিশদের মতো? না না, পুলিশ টুলিশ মনে হলো না তো। আহা, পুলিশকে বলেছে, বলছি চুলটা কি পুলিশদের মতো? কি জানি বাপু, রসালো ঠোঁট উল্টে বললেন গিন্নি। কিন্তু সেদিকে লক্ষ্য করলেন না বিধুভূষণ। জিজ্ঞাসা করলেন, বাঁ চোখের পাশে একটা লালচে আঁচিল ছিল? মনে করে দেখো তো। গিন্নি খানিকক্ষণ ভেবে বললেন, ঠিক মনে পড়ছে না, তবে হতে পারে। চোখ দুটো যেন কেমন বাপু, এমন হাঁ করে দেখছিল, মনে হচ্ছিল কোথায় যেন। ম্যানেজার! প্রায় আর্তকণ্ঠে চিৎকার করে উঠলেন বিধুভূষণ। কে? কার কথা বলছো? জবাব দিলেন না বিধুভূষণ। হঠাৎ দুহাত বাড়িয়ে বললেন, কই দেখি। চমকে দুহাত পিছিয়ে গেলেন গিন্নি। বললেন, কি চাইছো? তোমার লজ্জা শরম? আহা, ওসব নয়, চিরকুটটা দেখি। ও, বেশ যেন খানিকটা হতাশ হলেন গিন্নি। আঁচলের গেরো খুলে চিরকুটটা দিলেন বিধুভূষণের হাতে। চলে যেতে যেতে প্রায় হতাশ অস্ফুট গলায় বললেন, কি যে হয়েছে না তোমার? চিরকুটটা খুলে স্তব্ধ হয়ে গেলেন বিধুভূষণ। ঝকঝকে টাইপ করা ছোট্ট একটু চিঠি। এত দ্বারা শ্রী বিধুভূষণ সরকারকে জানানো যাইতেছে যে আমরা তাহার অভিযোগপত্রটির প্রাপ্তি স্বীকার করিতেছি। তাড়াতাড়ি আবার টেবিল হাতড়ে দেখলেন বিধুভূষণ। অভিযোগপত্রটা তখনও লেখাই হয়নি, শুধু পাঠটুকু লেখা আছে, মান্যবরেশু, আমার একটি অভিযোগ আছে। আস্তে আস্তে আবছাভাবে বুঝলেন বিধুভূষণ, এই অদ্ভুত খানাতল্লাশি থেকে তার কোনো রেহাই নেই। আবছাভাবে তিনি ম্যানেজারের পিছনের সেই কল, কবজা, প্লাগ ও গুপ্ত প্লাগ পয়েন্ট, বেতার সংকেত ও টেলিভিশনের অর্থ ধরতে পারলেন। হতাশভাবে বসে রইলেন বিধুভূষণ। না, তার আর কিছুই করার নেই। আজকের গল্পটি কেমন লাগলো
তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। গল্পটি ভালো লাগলে শেয়ার করে দিও এবং একটি লাইক করো। পরিচিত এবং প্রিয়জনদের মধ্যে গল্পটি শেয়ার করতে ভুলো না। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। অপেক্ষা করো পরবর্তী গল্পের জন্যে। অনেক ধন্যবাদ।